ড্রয়িং রুমের বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাজ পোশাক এবং রূপচর্চায় ব্যস্ত থাকে অনুরাধা দেবী। বয়স 50-এর কোঠায় হলেও দেখে বোঝার উপায় নেই। পরনের লেটেস্ট কালেকশনের ইন্দো ওয়েস্টার্ন পোশাক, চোখে ক্যাটাই ফ্রেমের চশমা। অনুরাধা দেবী একটি শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগের কান্ট্রি হেড ছিল। অন্যদিকে সেই বাড়ির নতুন বৌমা ময়না গ্রামের সহজ সরল মেয়ে, মাধ্যমিকের গণ্ডি কোনো মতে পার করেছে। শহরের এই ঝাঁচকচকে জীবন এবং মডার্ন চাকরি করা শাশুড়ি মায়ের সঙ্গে সে এখনো নিজেকে মানিয়ে নিতে পারেনি। কিছুক্ষণ পর অনুরাধা দেবী বিউটি ব্লেন্ডার দিয়ে মুখে পাউডার ব্লেন্ড করতে করতে বলে, ময়না, ওয়্যার ইজ মাই ওটস অ্যান্ড ব্ল্যাক কফি? 9:30টায় আমার গ্লোবাল বোর্ড মিটিং আছে। হোয়াট ইজ দিস লেজিনেস? মা, আজকে সকালে তো হঠাৎ সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেল, তাই ওই পেছনে ছোট্ট উনুনে কাঠ জ্বালিয়ে আপনার জন্য পোলাও আর পনিরের তরকারি করছিলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেল। কাঠের ধোয়া? আর ইউ আউট অফ ইউর সেন্স ময়না? আমার এই 5 স্টার ক্যাটাগরি লাক্সারি ফ্ল্যাটে তুমি কাঠের ধোয়া তুলছো? আমার 4 লাখ টাকার ইটালিয়ান সোফায় এখন কাঠের পোড়া গন্ধ ছাড়বে। আর তোমার এই পোশাকের ছিঁড়ি দেখেছো? সকালে উঠে একটু আধুনিক বা ভদ্র পোশাক পরতে পারো না? ওই ঢোলা ময়লা সুতির ছাপা শাড়ি পেঁচিয়ে সারা বাড়িতে তুমি ঘুরে বেড়াচ্ছ। আমি তো সুতির শাড়ি ছাড়া অন্য কিছু পরে অভ্যস্ত নই। আর কাঠের ধোয়া তো আমি ইচ্ছে করে করিনি মা, রান্নাটা সময় মতো দিতে চাইছিলাম তাই। স্টপ ইট। ডাইরেক্ট এক্সকিউজ। নো উইকনেস ইজ অ্যালাউড ইন মাই হাউস। প্রফেশনালিজম আর মডার্ন লাইফস্টাইল জিনিসটা কি তোমার এই অশিক্ষিত মাথায় কোনোদিনও ঢুকবে না? কতবার বলেছি সকালে অন্তত একটা ভালো কুর্তি পরবে, চুলটা গুছিয়ে বাঁধবে, কিন্তু তোমার ওই গেও স্বভাব আর যাবে কোথায়? আমার ফ্রেন্ডসরা যখন বাড়িতে আসবে তোমার এই চেহারা দেখলে আমার স্টেটাস কোথায় গিয়ে দাঁড়াবে জানো? আহা অনু, সকাল থেকে মেয়েটাকে এইভাবে বকছো কেন? গ্যাস তো সত্যিই শেষ হয়েছে, ও না হয় কষ্ট করে তোমার জন্য রান্নাই করছিল। সোমনাথ, তুমি এই অশিক্ষিত মেয়েটার হয়ে দালালি করা বন্ধ করো। কিসের কষ্ট? প্রসেস ভুল হলে কষ্টের কোনো ভ্যালু কর্পোরেট ওয়ার্ল্ডে নেই, সংসারেও নেই। কাল রাতে আমি ওকে শিখিয়েছিলাম ডিনার টেবিলে কিভাবে কাঁটা চামচ সাজাতে হয়, আজকে সকালে দেখি চামচগুলো উল্টো করে রাখা। কোনো সেন্স নেই। শোনো ময়না, তোমার এই পোড়া গন্ধের খাবার আমার ড্রাগের মতো পেটে সহ্য হবে না। আমি অফিসে গিয়েই ক্যাফেটেরিয়া থেকে স্যালাড খেয়ে নেব। কিন্তু মা, একটু খেয়ে দেখুন না, আমি খুব সাবধানে ভালো করে রান্না করেছি। নো মিন্স নো। আর শোনো, আজ বিকেলে আমার লেডিস ক্লাবের প্রেসিডেন্ট আর মেম্বাররা আসবে, হাইটি পার্টি আছে বাড়িতে। খবরদার, তুমি এই ভিখারির মতো ভূত সেজে ওদের সামনে চা নিয়ে যাবে না। ভালো শাড়ি পরে বেরোবে, আর এক ফোঁটাও বাড়তি কথা বলবে না। ওকে, আই এম গেটিং লেট, বাই। এই বলে অনুরাধা দেবী ব্র্যান্ডেড পারফিউম স্প্রে করে হাই হিলের টকটক শব্দ তুলে সোজা বেরিয়ে যায়। কিন্তু শাশুড়ি মায়ের ব্যবহারে ময়না সারাদিন মন খারাপ করে থাকে। দুপুর 1টা নাগাদ ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে ময়না ডাইনিং রুমের এক কোণে বসে বসে কাঁদতে থাকে। ঠিক তখনই পাশের বাড়ির মালতী দেবী এবং অনুরাধা দেবীর দূরসম্পর্কের জ্যাঠতুতো বোন বিউটি পিসি সেখানে এসে উপস্থিত হয়। তারা দুজনে অনুরাধা দেবীর বিরুদ্ধে ময়নার কানে বীজ ছড়ানোর জন্যই সেখানে আসে। ময়না, সকালে তোর শাশুড়ি যখন নিচে গাড়ি চড়ছিল তখনও ড্রাইভারকে বলছিল বাড়ির বউটা এত গেও যে ওকে কোনো স্ট্যান্ডার্ড ক্লাবে নিয়ে যাওয়া যায় না, আধুনিক শাড়ি পরতে পারে না, চামচ ধরতে পারে না। বলতো ময়না, তোর খারাপ লাগে না? মা, সত্যি ড্রাইভারের কাছে আমার ব্যাপারে এরকম বলেছে? আরে 100 বার বলেছে। অনুরাধার অহংকার তো আকাশ ছোঁয়া। দামি ব্র্যান্ডের লিপস্টিক লাগাবে, আইফোন নিয়ে ঘুরবে, আর তোকে দাসী বানিয়ে রাখবে। তুই তো মাধ্যমিক পাশ করেছিস, একেবারে তো হাবা গোবানোস। তুই কেন এই অত্যাচার সহ্য করবি? আমি কি করব পিসিমা, আমি তো ওনার মতো ইংরেজি বলতে পারি না, দামি ব্র্যান্ডের জামা কাপড় পরতে পারি না। আমি তো সত্যি সাধারণ মেয়ে, আর উনি তো খুবই মডার্ন। আরে সাধারণ মেয়ে বলে কি তোর কোনো অধিকার নেই? শোন ময়না, এই শহরে শাশুড়িদের কিভাবে সোজা করতে হয় তা কিন্তু আমরা জানি। তুই কাল থেকে ওনার কোনো কাজ করবি না। শাড়ি ইস্ত্রি করা, মেকআপ বক্স গুছিয়ে রাখা, সকালে কফি করে দেওয়া, সব বন্ধ। ও মা, কাজ বন্ধ করে দিলে মা তো আমাকে বাড়ি থেকেই বের করে দেবেন। আরে খেয়েছি আমার মাথা।
বের করবে মানে? তুই এই বাড়ির আইনি বউ, তুই ধর্মঘট করবি? কাল সকালে যখন উনি সেজে গুজে কফি চাইবেন, সোজা বলে দিবি আমি আপনার কাজের লোক নই, আপনার কফি আপনি বানিয়ে নিন। দেখবি কেমন বাঘিনী সোজা বিড়াল হয়ে যায়, অহংকার এক মুহূর্তে মাটিতে মিশে যাবে। এভাবেই বিউটি পিসি এবং মালতী দেবী সহজ সরল ময়নার মনের মধ্যে গভীর অভিমান এবং বিষ ঠেলে দিয়ে সেখান থেকে চলে যায়। সরল ময়না ভেবে নেয় সত্যিই তাকে এবার মডার্ন শাশুড়ির পোশাক এবং রূপের অহংকার ভাঙতে হবে এবং তাকে অবশ্যই কঠোর হতে হবে। পরের দিন সকাল 8:30টায়, ময়না ময়না 8:30 বেজে গেছে, ওয়্যার ইজ মাই ব্ল্যাক কফি? আর আমার আইফোনের চার্জারটা আমার অফিসিয়াল হ্যান্ডব্যাগে রাখুনি কেন? মা, আজকে কফি তৈরি হয়নি, আর আপনার আইফোনের চার্জার বা হ্যান্ডব্যাগ আমি কিছুই ছুঁইনি। হোয়াট? তৈরি হয়নি মানে? হোয়াট ইজ দিস ননসেন্স ময়না? তুমি কি জানো আজ আমার 9:30টায় আমেরিকান ক্লায়েন্টের সঙ্গে ভিআইপি মিটিং আছে? আমি অশিক্ষিত মেয়ে, আমি আপনার ওই 9:30টার মিটিং বা ব্ল্যাক কফির কদর বুঝবো না। বিউটি পিসি আর মালতী কাকিমা আমাকে বলেছেন আপনি নাকি আপনার ড্রাইভার আর ক্লাবের লোকেদের কাছে আমাকে নিয়ে হাসাহাসি করেন, আমি ভালো পোশাক পরতে পারি না, আমি অশিক্ষিত, আমি গেও, তাই তো? বিউটি পিসি আর মালতী, তুমি ওই দুটো থার্ড ক্লাস গসিপ করা মহিলার কথাই কান দিয়ে আজকে অফিসের মুখে আমার সাথে ড্রামা করছো? হ্যাঁ করছি। আপনি নিজের রূপ, নিজের চাকরি, নিজের দামি পোশাকের অহংকার নিয়ে থাকুন, আমি আর আপনার সংসারের কোনো কাজ করব না। আপনার শাড়ি ইস্ত্রি করা, আপনার জুতো মোছা, আপনার কফি বানানো সব বন্ধ। আপনি তো মডার্ন, ইউটিউব দেখে নিজের কফি আর ব্রেকফাস্ট নিজেই করে নিন। ময়নার এমন কথা শুনে অনুরাধা দেবীর মেকআপ করা মুখটা রাগে লাল হয়ে ওঠে, কিন্তু সে ভেঙে পড়ে না, বরং তার ভেতরের ইগো এবং কর্পোরেট লিডারশিপ জেগে ওঠে। অলরাইট ময়না, তুমি কি ভেবেছো এই চাইল্ডিশ ইমোশনাল ব্ল্যাকমেল করে তুমি অনুরাধাকে হাঁটু গেড়ে বসাবে? ইউ আর রং। আমি এমএনসি কোম্পানিতে শত শত ইউনিয়ন স্ট্রাইক সামলেছি। আজ থেকে আই অ্যানাউন্স আর লক আউট। আমার নিজের কাজ আমি নিজেই করব। তোমার তৈরি এক ফোঁটা জলও আমি খাবো না। লেটস সি কে কতদিন নিজের অহংকার নিয়ে টিকতে পারে। সেদিন থেকে ওই বাড়িতে শুরু হয় এক অদ্ভুত স্নায়ু যুদ্ধ। এক পক্ষে উচ্চশিক্ষিত অহংকারী চাকরি করা মডার্ন শাশুড়ি, অন্য পক্ষে সহজ সরল মাধ্যমিক পাস কিন্তু অভিমানী বৌমা। অফিস থেকে ফিরে এসে অনুরাধা দেবী ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে দিয়ে রান্না করার অ্যাপ্রন পরে সোজা রান্নাঘরে ঢুকে পড়ে। অনু, তুমি সত্যি সত্যি রান্নাঘরে ঢুকছো? জীবনে তো কোনোদিনও এক কাপ চাও নিজে করে খাওনি। সোমনাথ, ডোন্ট আন্ডার এস্টিমেট মি। রান্না বান্না কোনো রকেট সায়েন্স নয়, ইটস জাস্ট অ্যান আর্ট অ্যান্ড কেমিস্ট্রি। আমি ইউটিউব দেখে বিদেশি স্টাইলের কন্টিনেন্টাল সুপার পাস্তা বানাবো। এই বলে অনুরাধা দেবী রান্নাঘরে ঢুকে ওভেন অন করে একটা ফ্রাইং প্যানে অতিরিক্ত মাখন দিয়ে পেঁয়াজ কুচি ছাড়তেই হঠাৎ বিশাল ধোঁয়া এবং আগুনের শিখা লাফিয়ে ওঠে। ও মাই গড, ফায়ার ফায়ার! সোমনাথ, অ্যাডজাস্ট ফ্যানটা চালিয়ে দাও। মাই হ্যান্ডস! প্রেসার কুকারের ভাল্বটা ভুল করে টেনে তুলতেই ভেতরের প্রচন্ড গরম বাষ্প এবং সুপে ছিটে এসে অনুরাধার মুখের ব্র্যান্ডেড মেকআপ এবং হাতের উপর পড়ে। সে যন্ত্রণায় মাগো বলে চিৎকার করে ওঠে। ময়না চিৎকার শুনে আর এক মুহূর্ত না ভেবে দৌড়ে রান্নাঘরে চলে আসে। মা, কি হলো মা? হাত পুড়ে গেল নাকি? সরুন সরুন বলছি। ময়না তাড়াতাড়ি করে শাশুড়ি মাকে ধরে বেসিনের কাছে নিয়ে গিয়ে কল খুলে বরফ জল দিয়ে হাত ধুইয়ে দেয়। দৌড়ে আলমারি থেকে বার্নল নিয়ে এসে শাশুড়ি মায়ের পোড়া হাতে পরম মমতা এবং যত্নে লাগিয়ে দেয়। থ্যাংক ইউ, তবে আমার জন্য এত ইমোশনাল হওয়ার দরকার নেই ময়না। ইটস জাস্ট আ স্লাইট টেকনিক্যাল এরর, হিট কন্ট্রোলে ভুল হয়েছিল। এভাবেই দেখতে দেখতে 2-1 দিন কেটে যায়। একদিন অনুরাধা দেবীর কোম্পানির ইউরোপিয়ান চেয়ারম্যান মিস্টার সেনগুপ্ত এবং তার স্ত্রী 8:30টায় চৌধুরী ভিলায় ডিনারে যাবে বলে ঠিক করে। সেই ডিলটার উপর নির্ভর করে থাকে অনুরাধা দেবীর প্রমোশন এবং লন্ডনে ট্রান্সফার। অনুরাধা দেবী এক সপ্তাহ আগে থেকেই 5 স্টার হোটেল থেকে ইটালিয়ান এবং চাইনিজ খাবারের বিশাল অর্ডার দিয়ে রাখে, কিন্তু হঠাৎই বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। তাণ্ডব চালিয়ে শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 5 মিনিটের মধ্যে বাড়ির জেনারেটর চালু হলেও একটা বিকট শব্দে সেটাও বন্ধ হয়ে যায়। পুরো ফ্ল্যাট একেবারে অন্ধকারে ডুবে যায়। মাই গড রূপম,
জেনারেটর কাজ করছে না কেন? আজকেই ফিউজ হতে হলো। আর ওভেন না চললে হোটেল থেকে আসা খাবার গরম করব কিভাবে? ঠিক তখনই অনুরাধা দেবীর আইফোনে একটা মেসেজ আসে। হোটেল থেকে জানানো হয় রাস্তায় গাছ ভেঙে ডেলিভারি ভ্যান আটকে গেছে, তাই খাবার পৌঁছাতে রাত 11টা বাজবে। যা দেখে অনুরাধা দেবী কপালে হাত দিয়ে সোফায় বসে পড়ে। তার নিখুঁত চোখের মেকআপ ততক্ষণে ঘেমে নষ্ট হতে শুরু হয়ে যায়। সব শেষ। সেনগুপ্ত স্যার আর 10 মিনিটের মধ্যেই চলে আসবেন। অন্ধকার বাড়ি, না আছে খাবার, না আছে আলো। কাল অফিসে আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে, আমার প্রমোশনটা আটকে যাবে। ঠিক এমন সময় মোমবাতি এবং হ্যারিকেন হাতে ড্রয়িং রুমে এসে দাঁড়ায় ময়না। মা, আপনি কাঁদছেন? আপনি একদম চিন্তা করবেন না, ঘর অন্ধকার, তাতে কি হয়েছে? আমি পেছনে মাটির উনুনে হ্যারিকেন জ্বালিয়ে রান্না চাপিয়ে দিয়েছি। আসলে আমরা গ্রামের মেয়েরা ঝড়ঝল দেখে ভয় পাই না। মাটির উনুনে গরম গরম পোলাও আর খাসির মাংসের ঝোল চাপিয়েছি, আর মিষ্টির জন্য ঘরে পায়েস বানিয়েছি। আপনি শুধু সাহেবদের বসতে দেবেন। ময়নার কথা শুনে অনুরাধা দেবী বিশ্বাস করতে পারে না যেই সহজ সরল মাধ্যমিক পাশ মেয়ে, যাকে সে পোশাক এবং চালচলনের জন্য অবহেলা করে থাকে, আজকে তার বিপদের দিনে সে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আধ ঘন্টা পর মিস্টার সেনগুপ্ত এবং তার স্ত্রী সেখানে চলে আসে। হ্যারিকেন এবং মোমবাতির আলোয় ডাইনিং টেবিলে ধোয়া ওঠা পোলাও এবং খাসির মাংস পরিবেশন করা হয়। ওহ অনুরাধা, দিস ইজ অ্যাবসলিউটলি মার্ভেলাস। এই ঝড়ের রাতে মাটির উনুনে রান্নার এই ঐতিহ্যবাহী স্বাদ 5 স্টার হোটেলের পিৎজা পাস্তাও এর কাছে ফেল। ইওর হোম শেফ ইজ আ জিনিয়াস। কে বানিয়েছে এই খাবার? এই শুনে অনুরাধা দেবী উঠে দাঁড়ায়। তার চোখ দুটো ছলছল করে। রান্নাঘর থেকে সে ময়নার হাত দুটো ধরে মিস্টার সেনগুপ্তের সামনে নিয়ে আসে। মিস্টার সেনগুপ্ত, ইনি আমার বৌমা ময়না। আজ বিপর্যয়ের মুখে ও একাই কিন্তু এই পুরো আয়োজনটা করেছে। ও না থাকলে আজ আমি আপনার সামনে মুখ দেখাতেই পারতাম না। ইউ আর এ ভেরি লাকি শাশুড়ি অনুরাধা। ইউ হ্যাভ সাচ এ ট্যালেন্টেড ডটার ইন ল। এই বলে অতিথিরা রাত 11:30টায় বিদায় নেয়। ময়না, আমাকে ক্ষমা করে দাও মা। আমি শিক্ষিত হতে পারি, মডার্ন হতে পারি, কাজের চাপে তোমাকে বকতে পারি, কিন্তু আমি কোনোদিনও তোমাকে বাইরের লোকের কাছে ছোট করিনি। ওরা নিজেদের হিংসা মেটানোর জন্য তোমার সহজ সরল মনের সুযোগ নিয়ে আমাদের সংসারে আগুন লাগাতে চেয়েছিল। আপনি আমার গুরুজন, আপনি দয়া করে ক্ষমা চাইবেন না মা। না ময়না, আমি ভেবেছিলাম দামি পোশাক পরলেই, ইংরেজি ঝাড়লেই আর অফিসে বসগিরি করলেই মডার্ন হওয়া যায়, কিন্তু আজকে তুমি আমাকে বোঝালে যেই শিক্ষার মধ্যে আবেগ নেই, সহানুভূতি নেই, সেই শিক্ষা অর্থহীন। আমি তোমাকে বকেছি, কিন্তু তোমার মনটাকে চিনতে ভুল করেছি। দরজার পাশে দাঁড়িয়ে থাকা সোমনাথ বাবু এবং রূপমের মুখে হাসি ফুটে ওঠে। চৌধুরী ভিলার সেই রাতের আলোয় শাশুড়ি বৌমার মাঝখানে সব অহংকার এবং অভিমানের দেওয়াল ভেঙে তৈরি হয় এক চিরন্তন ভালোবাসার বন্ধন। প্রদীপ বাবু তার স্ত্রী মুনমুনির সঙ্গে বোলপুর নামক জায়গায় বাস করত। সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল এবং একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। বেশ হাসি খুশি জীবন কাটত তাদের। কয়েক বছর পর মুনমুন যমজ 2 ছেলে এবং মেয়ের জন্ম দেয়। ছেলের মুখ দেখে তারা যতটা বেশি খুশি হয়েছিল, ঠিক ততটাই তারা তাদের মেয়েকে দেখে দুঃখ পায়, কারণ তারা দুজনেই কন্যা সন্তানকে পছন্দ করত না। তাদের দরকার ছিল একটি পুত্র সন্তানের। তারা তাদের ছেলের সাথ করে নাম রেখেছিল নয়ন। এই আমার ছেলে কাঁদছে তো, তুমি ছেলেকে ফেলে রেখে এই মেয়েটাকে দুধ খাওয়াচ্ছ কেন? আগে আমার ছেলেকে দেখবে, তারপর মেয়েকে। রাখো রাখো ওকে। কি করব বলো? একসঙ্গে 2 ছেলে মেয়েকে আমি কি করে সামলাবো? একজনকে ধরলে অন্যজন কাঁদে। আমার আর ভালো লাগছে না। একটা ছেলে হলেই তো হতো, আবার এই মেয়েটা যে কেন হলো, জ্বালাতন। তুমি মেয়েকে নিয়ে অত চিন্তা করো না, আমার ছেলের দিকে নজর দাও। মেয়েরা যেমন তেমন করে ঠিকই মানুষ হয়ে যাবে, কিন্তু আমার ছেলের আদর যত্নে ভালোবাসায় যেন কোনো কমতেই না হয়, বুঝেছো? হ্যাঁ, আমার তো এটাই চিন্তা। তুমি বরং একটা কাজের মাসিকে দেখো তো, যে মেয়েটার খেয়াল রাখবে, আর আমি আমার ছেলের ভালো করে খেয়াল রাখতে পারবো তাহলে। প্রদীপ বাবু আর দেরি না করেই কমলা নামের একটি মহিলাকে তাদের বাড়িতে নিয়ে আসে। এই যে এই মেয়েটার দেখাশোনা করতে হবে, এই নাও ধরো। এ কি বাবু, এ তো অনেক ছোট। এত ছোট মেয়েকে আমি কিভাবে রাখবো? এর তো এখন মায়ের কাছে থাকা দরকার। আরে বাবা, তুমি কি এখানে জ্ঞান দিতে এসেছো নাকি? তোমাকে কি টাকা এমনি এমনি দেবো আমি? আমার 3 দিন আগে একসঙ্গে যমজ ছেলে মেয়ে হয়েছে,
দুজনকে সামলাতে পারবো না বলেই তো তোমাকে আনা হয়েছে। শুধু সময় মতো দুধ খাওয়াবে আর ঘুম পাড়াবে, আর তো কিছুই না। আর ওই দেখো, ওখানে পাউডার দুধ আর মিল্ক ফিডারও রাখা আছে। এ কি বাবু, মাত্র 3 দিনের শিশুকে আপনি কেনা দুধ খাওয়াবেন? ওর তো এখন মায়ের দুধের প্রয়োজন। এই তুমি এত ফটর ফটর করছো কেন বলো তো? আমার দুধ খাওয়ালে আমার ছেলের জন্য দুধ কম পড়বে, ওর পেট ভরবে না, তখন কি হবে? আমার ছেলেটা তো দুর্বল হয়ে যাবে। এত না বকে কাজ করার হলে করো, না হলে এখান থেকে আসতে পারো। না না দিদি, রাগ করবেন না, দিন, বাচ্চাটাকে দিন। এসো এসো, আমার কোলে এসো দেখি। সোনা মেয়ে। আচ্ছা দিদি, এর নাম কি? নাম? ওর নাম আমরা এখনো রাখিনি। ওর নাম ভাবার মতো সময় নেই। তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা নাম রেখে দাও। চলো প্রদীপ, ছেলের জন্য জামা প্যান্ট খেলনা কিনে নিয়ে আসি। কমলা মাসি প্রথম দিনেই তাদের ব্যবহারে অনেক বেশি অবাক হয়। ছেলে ও মেয়ের মধ্যে এমন ভেদাভেদ দেখে তার মনে খুব কষ্ট হয়। আসলে সে একটি নরম মনের মানুষ ছিল। সে বাচ্চা মেয়েটির নাম রাখে সুকন্যা। প্রদীপ বাবু ও মুনমুন দেবী তাদের ছেলে নয়নকে নিয়েই ব্যস্ত থাকত। একটিবারের জন্য তারা সুকন্যার ধারে কাছে আসতো না। স্কুলে ভর্তি হওয়ার বয়স হলে প্রদীপ বাবু তার ছেলেকে একটি নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেয়। অপরদিকে সুকন্যাকে একটি সাধারণ সরকারি স্কুলে ভর্তি করে। বাবা বাবা, আমি স্কুলে যাব না, আমি বাড়ি থাকবো। আমাকে তোমার ফোন দাও, আমি গেম খেলবো, ভিডিও দেখবো, স্কুলে যাব না আমি। এমন বলতে নেই বাবা, আজকে তো তোমার প্রথম স্কুল। তোমার নতুন নতুন কত বন্ধু হবে বলো তো। চলো, আমি আর বাবা গাড়ি করে তোমাকে স্কুলে নিয়ে যাব। তোমাকে অনেক খাবার কিনে দেব। হ্যাঁ মা, আমিও তোমাদের সঙ্গে গাড়ি করে স্কুলে যাব। আমাকেও অনেক খাবার কিনে দেবে তো মা? না না, তুই আমাদের সঙ্গে কেন যাবি? তোর স্কুল তো আলাদা। তোকে কমলা মাসি অটো করে স্কুলে নিয়ে যাবে। এই নাও কমলা দিদি, 20 টাকা অটো ভাড়া দিয়ে দিলাম। এই চলো, আমাদের দেরি হচ্ছে। দিদিমণি, আপনি কিছু মনে করবেন না, একটা কথা বলবো। আপনারা সুকন্যার সঙ্গে এমন অন্যায় করেন কেন? ও তো আপনাদেরই নিজের মেয়ে হয়। সুকন্যা আরেকটু বড় হলেই তারা কমলা মাসিকেও কাজ থেকে বের করে দেয়। আগে তবুও তাকে ভালোবাসার মতো অন্তত একজন ছিল, এখন তার কেউ নেই। মুনমুন দেবী সুকন্যাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করানো শুরু করে। নয়ন সবসময় সুকন্যাকে খুব বিরক্ত করত এবং তাকে মারধরও করত। সুকন্যা কিছু বলতে গেলেই তার বাবা মা তাকেই ধরে মারত। এত কিছুর পরও সুকন্যা তার পড়াশোনা চালিয়ে যেত। সে প্রত্যেক বছরই অনেক ভালো নম্বর পেয়ে পাশ করত, কিন্তু তাকে নিয়ে গর্ব করার মতো কেউ ছিল না। বেশ কয়েক বছর কেটে যায়। সুকন্যা একটা অনেক ভালো চাকরি পায়, কিন্তু তার বাবা প্রদীপ বাবু তাকে চাকরিতে জয়েন করতে দেয় না। কারণ তার বাবার ধারণা ছিল বাড়ির মেয়েরা চাকরি করলে তাদের মান সম্মান নষ্ট হবে। একদিন, বাবা, তোমার সঙ্গে একটা কথা ছিল। এই দেখো, এটা হলো আমার গার্লফ্রেন্ড রিমি। দেখো তো কেমন দেখতে। ওরে বাবা, আমার ছেলে এত বড় হয়ে গেল কবে? আরে বাহ, তোর গার্লফ্রেন্ডটাকে তো দারুণ দেখতে। দেখো গিন্নি, দেখো তোমার বৌমাকে দেখো। দেখতে হবে না কার ছেলে? এমন হ্যান্ডসাম ছেলে আমার, সুন্দর মেয়েরা তো পাত্তা দেবেই। তা বাবা, তোরা বিয়ে কবে করছিস? বিয়ে এখন কেন? এখন তো আমাদের এনজয় করার বয়স। এখন ঘুরবো ফিরবো, আনন্দ করব। আমাদের সময় হলে ঠিক বিয়ে করে নেব। চাকরিটা পাই আগে, দাঁড়াও। নয়ন পড়াশোনায় খুব খারাপ হওয়ায় সে নিজের যোগ্যতায় চাকরি পাচ্ছিল না। তাই প্রদীপ বাবু তার সারা জীবনের সঞ্চিত 35 লক্ষ টাকা দিয়ে নয়নকে একটি সরকারি চাকরির ব্যবস্থা করে দেয়। ওদিকে সুকন্যারও বিয়ের বয়স হয়ে যাওয়ায় তারা একটি সাধারণ ছেলের সঙ্গে সুকন্যার বিয়ে ঠিক করে দেয়। বাবা, আমি এই বিয়েটা করতে পারবো না। তোমরা আমার বিয়ে ঠিক করার আগে একবারও বললে না আমাকে। বাবা, মা, আমি রোহিত নামের একটি ছেলেকে খুব পছন্দ করি, আর আমি ওকে বিয়ে করতে চাই। ছোটবেলা থেকে তোমরা আমার কোনো আবদার, কোনো কথা রাখোনি, কিন্তু আজকে। এই চুপ একদম। তুই ভাবলি কি করে তোর পছন্দের ছেলের সঙ্গে বিয়ে দেব? আমরা যেখানে তোর বিয়ে দেব তোকে সেখানেই বিয়ে করতে হবে। মেয়ে হয়ে বড্ড বেশি কথা বেরোচ্ছে তোর মুখ থেকে। কেন বাবা, কেন এমন ভেদাভেদ করো সব সময়? ভাইকে তো কিছু বলনি। নয়নও তো নিজের পছন্দের মেয়েকেই বিয়ে করবে, আর আমি করলে দোষ কি বলো? এই দেখ, বেশি মুখোমুখি তর্ক হচ্ছে তোর। নয়ন একটা ছেলে, ও যা ইচ্ছা করতে পারে,
আর তুই একটা মেয়ে, তুই এসব করলে আমাদের মান সম্মান থাকবে না। এই জন্যই মেয়ে সন্তানের জন্ম দিতে নেই। তুই যাই বলিস না কেন, এই বিয়েটা তোকে করতেই হবে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। সুকন্যা তার মনের দুঃখে কাঁদতে থাকে। না, আমি এই বিয়েটা করব না। ছোটবেলা থেকে আমি বাবা মায়ের কাছ থেকে কোনো ভালোবাসা পাইনি। রোহিত আমাকে অনেক বোঝে। ও আসার পর থেকে আমার জীবনটা খুশিতে ভরে গেছে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। হ্যালো রোহিত, শুনছো? তোমার সঙ্গে কিছু কথা ছিল। সুকন্যা রোহিতের সঙ্গে পরিকল্পনা করে বাড়ি থেকে পালিয়ে গিয়ে রোহিতের সঙ্গে বিয়ে করে নেয়। প্রদীপ বাবু ও মুনমুন দেবী খুব রেগে যায় এবং তাদের কিছুতেই মেনে না নিয়ে বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দেয়। সুকন্যা রোহিতের সঙ্গে তার বাড়িতে গিয়ে সংসার করতে শুরু করে। অন্যদিকে নয়নও তার বাবা মাকে কিছু না জানিয়েই হঠাৎ করেই রিমিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তার বাবা মা নতুন বৌমাকে পেয়ে অনেক খুশি হয়। তার অনেক আদর যত্ন করতে থাকে। কয়েক মাস পর বাবা মা, তোমাদের সঙ্গে কিছু কথা ছিল। তোমরা তো জানোই রিমি শহরে এক ধনী পরিবারের মেয়ে। ও আমাদের বাড়িতে অ্যাডজাস্ট করতে পারছে না। ওর বাবা তাই শহরে একটা ফ্ল্যাট কিনে দিয়েছে। তাই ভাবছি আমরা আজকেই শহরে শিফট করে যাব। এটা তো খুব ভালো কথা বাবা, আমারও আর এই গ্রামে থাকতে ভালো লাগে না। না মা, তোমরা নয়, শুধু আমি আর রিমি ফ্ল্যাটে থাকবো। তোমরা ওখানে গিয়ে থাকতে পারবে না। আমরা মাঝে মধ্যে আসবো এখানে, আর মাসে মাসে কিছু টাকাও পাঠিয়ে দেব। একদম চিন্তা করো না। বাবা নয়ন, এটা তুই কি বলছিস? আমাদের তো অনেক বয়স হয়েছে। তুই আমাদের ছেড়ে চলে গেলে আমাদের কে দেখবে? তোর বাবার চাকরিটাও তো নেই। বাবা নয়ন, আমার কথাটা শোন একবার বাবা। নয়ন তার বাবা মায়ের কোনো কথা না শুনেই নিজের বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। প্রদীপবাবু ও মুনমুন দেবী তাদের আদরের প্রাণীর টুকরো ছেলে চলে যাওয়ায় অনেক কান্নাকাটি করে। সেদিনের পর থেকে নয়ন একটিবারের জন্য তার বাবা মায়ের খোঁজ খবর নেয়নি। খুবই কষ্টে দুঃখে জীবন কাটছিল তাদের। একদিন এই যে এখনই আপনাদের এই বাড়িটা ছাড়তে হবে। মিস্টার নয়ন বাবু এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়েছেন। তাড়াতাড়ি করুন, আমাদের হাতে সময় নেই। কি বলছেন কি আপনি? এই বাড়িটা তো আমার নামে আছে। নয়ন কিভাবে বিক্রি করবে? কই দেখি ডকুমেন্টস, দেখান দেখি। আসলে নয়ন অনেক আগেই চালাকি করে তার বাবার বাড়ি গাড়ি সম্পত্তি নিজের নামে করে নিয়েছিল। না, আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এটা আমার বাড়ি, আমার বাড়ি এটা। যাবেন না মানেটা কি? অফিসার, এদের এখান থেকে এখনই বের করুন। সবাই মিলে জোর করে তাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। কি গো, আমরা তো পথে নেমে গেলাম। আমাদের এবার কে দেখবে? আমরা কোথায় থাকবো? হে উপরওয়ালা, আমার অসুস্থ স্বামীকে নিয়ে আমি এবার কোথায় যাব? আমাদের ছেলে এসব কি করলো আমাদের সঙ্গে? আমাদের কি হবে এবার? মরা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। না মা, আপনারা কাঁদবেন না। আমি থাকতে আপনাদের এভাবে শেষ হতে দেব না। চলুন বাবা, আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। আমাকে সুকন্যা পাঠিয়েছে। আমি রোহিত, আপনাদের জামাই। আসলে আমি মাঝে মধ্যে এসে আপনাদের খোঁজ খবর নিয়ে যেতাম। সুকন্যা আপনাদের অনেক ভালোবাসে। ও কদিন থেকেই বলছে বাবা মা একদম ভালো নেই, একবার গিয়ে দেখে আসো। আজকে ভাগ্যিস আমি এখানে এসেছিলাম। চলুন আপনারা, সুকন্যা আপনাদের দেখে অনেক খুশি হবে। রোহিত তাদের দুজনকে নিজের বাড়িতে নিয়ে যায়। সুকন্যা তার বাবা মাকে অনেকদিন পর দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে। বাবা মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোমাদের সামনে যাওয়ার মতো মুখ ছিল না আমার। আমি তোমাদের কথা রাখতে পারিনি। না মা, তুই ক্ষমা চেয়ে আমাদেরকে ছোট করিস না। ক্ষমা তো আমাদের তোর কাছে চাওয়া উচিত। সুকন্যা মা, আমাদের ক্ষমা করে দে। তোর সঙ্গে আমরা অনেক অন্যায় করেছি। ছেলে মেয়েদের ভেদাভেদ করাটা কত বড় অন্যায়, কত বড় পাপ, সেটা আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ রে মা, আমাদের ক্ষমা করে দে। সুকন্যা তার বাবা মাকে ক্ষমা করে দেয়। রোহিতের বাবা মা কেউ ছিল না। সে তাদের নিজের বাবা মায়ের মতো করেই ভালোবাসতে শুরু করে। এভাবেই তারা হাসি খুশি জীবন কাটাতে থাকে।